এই সামনে আসো, সামনে আসো, সামনে আসো, এই এ পরে আসছো, তোমরা পরে আসছো। এখন পড়া ধরবো একবারে, একেবারে এক এক করে, এক এক করে পড়া ধরবো এখন। দেখি মোহিত দাঁড়াও, দেখি বলো জৈব যৌগের জনক কে? বসো, জুয়েল দাঁড়াও। প্রাণশক্তি মতবাদ কত সালে দেওয়া হয়েছিল? 1808 সালে। 1815 সালে। কে দিছিল প্রাণশক্তি মতবাদ? বার্জেলিয়াস। প্রাণশক্তি মতবাদ অনুযায়ী কি বলছিল? প্রাণশক্তি মতবাদটা কি? বলো বলো। অজৈব যৌগ পাওয়া যায়। ল্যাবরেটরিতে কি তৈরি করা সম্ভব? ঠিক আছে, দাঁড়াও। আচ্ছা, কার্বনের রূপভেদ কয়টা? 3টা। কি কি? ফুলারেঞ্জ। ফুলারেঞ্জ কয়টা আছে এরকম বলো দেখি কয়েকটা, বলো। C40 নাই, C50, 70। তো বিশেষ ফুলারেঞ্জ কোনটা? নাম কি? বুকমিনস্টার। এটা শেষ হয়ে গেল, বুকমিনস্টার। বুকমিনস্টার ফুলারেঞ্জ বা বাকি বল। বুকমিনস্টার ফুলারেঞ্জ বা বাকি বল। কোন ধরনের সংকরায়ন বিদ্যমান? sp2 সংকরায়ন। সবগুলাতেই কি sp2? সবগুলাতেই। দাঁড়াও দেখি, পড়নি? আরে এমনিতেও তো পাওয়া যাবে। সর্বপ্রথম আবিষ্কৃত জৈব যৌগের নাম কি? ইউরিয়া। কোন বিক্রিয়ার মাধ্যমে এটা তৈরি করা হয়েছিল? বিক্রিয়াটার ধরনটা কেমন? পারমাণবিক পুনর্বিন্যাস। পারমাণবিক পুনর্বিন্যাস। কোন যৌগ থেকে তৈরি করা হয়েছিল এটা? অ্যামোনিয়াম সায়ানাইড। ঠিক আছে, বসো দেখি, বলো হৃদয়, বলো। বসে থেকে বলবো, সমস্যা নেই, বসে থেকেই বলো। তুমি বলো হচ্ছে, হাসে কেন? আচ্ছা, জৈব যৌগ আবিষ্কার করছে, এটা কত সালে করা হয়েছে? আচ্ছা, বলো, তুমি বলো যাচ্ছে এই যে জৈব যৌগের সংখ্যাধিক্য, এত যে জৈব যৌগ, পলিমার। ঠিক আছে, আবেশ, আবেশ ধরো। আবেশ বলবা হচ্ছে এই যে ক্যাটানেশন। ক্যাটানেশন মানে কি? হ্যাঁ বলো বলো, ক্যাটানেশন মানে কি? ক্যাটানেশন মানে হলো কার্বন কার্বন এর সাথে অনেকগুলা যৌগ কম্পাউন্ড তৈরি করে, এটাই ক্যাটানেশন।
আর অন্য কিছু না। তোমাকে বলো যে হচ্ছে ইউরিয়া যে জৈব যৌগ, এটা অনেক আগেই প্রমাণ হয়েছিল। কত সালে প্রমাণ হয়েছে এবং কে প্রমাণ করছে বলো? 73 সালে। কে প্রমাণ করছে? পরাশালা রাউলি। রাউলি কি থেকে প্রমাণ করছে? প্রাণীর মূত্র থেকে। হ্যাঁ, দেখি দাঁড়াও তাড়াতাড়ি দাঁড়াও। ইউরিয়া তৈরি করা হয় কোন জৈব যৌগ থেকে? সর্বপ্রথম অ্যামোনিয়াম সায়ানাইডকে কি করা হয়েছিল? হ্যাঁ, তাপ দেওয়া হয়েছিল, তাই না? তাপ দিয়ে পারমাণবিক পুনর্বিন্যাস বিক্রিয়া করার মাধ্যমে এটা করছে। আচ্ছা আচ্ছা। ফুলারেন্স, বিশেষ ধরনের ফুলারেন্সের নামটা কি? C60, এটার নামটা কি? বা হ্যাঁ, ওই যে দোকানে কি করে, বাকি বাকি খাই, এটা বাকি বল। তাহলে ঠিক আছে। হ্যাঁ, তো বসো, তারপরে বলো দেখি। সর্বপ্রথম জৈব যৌগ নিয়ে প্রথম যে কথা, এটা একেবারে প্রথম শুরু হয়েছিল কত সালে? 1808 সালে। আর জৈব যৌগের যে আবিষ্কার, এটা তো নন ইন্টেনশনাল, তাই না? এটা ইন্টেনশনালি তৈরি করা হয়। ওনার ইচ্ছা কি ছিল এটা বলতে পারবা? এই যে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে যে উনি ইউরিয়া পাইলো, ওনার ইচ্ছাটা কি ছিল? কঠিন অ্যামোনিয়াম সায়ানাইডে পরিণত করা। আচ্ছা, ঠিক আছে। তারপরে 3 কার্বন বিশিষ্ট সাইক্লিক যৌগ বাট অ্যালকেনের মতো, এর নাম কি হবে? এই যৌগের নাম কি? এই যৌগের নাম কি? সাইক্লোপ্রোপেন। এটার নাম কি হবে? সাইক্লোবিউটেন। ঠিক আছে, দেখি দাঁড়াও। আচ্ছা, তুমি বলো সংখ্যাধিক্যের কারণ কি? জৈব যৌগের সংখ্যাধিক্যের কারণ পোলারাইজেশন না। পোলারাইজেশন মানে সমান, এটা হচ্ছে সমবর্তন। পোলারাইজেশন মানে সমবর্তন। পলিমারকরণ মানে পলিমারাইজেশন। আর হলো আইসোমারাইজেশন। আইসোমারাইজেশন। আচ্ছা, বিশেষ ধরনের ফুলারেন্সের নামটা কি? ফুলারেন্স বা কি সংকরায়ন? sp2 সংকরায়ন। দাঁড়াও, না তাও বলা লাগবে। পরে আসুনি কেন? তাহলে কয় বছর ধরে পরীক্ষা হয়? কি পরীক্ষা? প্র্যাকটিক্যাল? তাহলে আচ্ছা হোক, যতই পরীক্ষা থাকুক এই পড়াগুলো পড়া লাগবে। আচ্ছা, আসো আসো আসো, জৈব যৌগ সেকেন্ড ক্লাস। দেখো, জৈব যৌগের সংখ্যাধিক্যের কারণ ক্যাটানেশন, আইসোমারাইজেশন এবং পলিমারাইজেশন। এর ভিতরে আমরা ক্যাটানেশনটা পড়তেছিলাম। ক্যাটানেশনের ভিতরে বিশেষ ধরনের ক্যাটানেশনের উদাহরণ ছিল ফুলারেন্স, তাই না? এখন জৈব যৌগে কার্বন পরমাণু কেন ব্যবহৃত হয়? বা ক্যাটানেশনে কার্বন পরমাণু কেন ব্যবহৃত হয়? ক্যাটানেশনে কার্বন পরমাণু কেন ব্যবহৃত হয়? ব্যবহৃত হয়, দেখো, জৈব যৌগে বলতেই বোঝানো হয় কার্বন যৌগের রসায়ন। তে ভাই কার্বন কেন? নাইট্রোজেনও তো ছিল, অক্সিজেনও তো ছিল, এই কার্বন নিয়ে কেন? ওয়াই কার্বন? কার্বন কেন? কার্বনই কেন? অন্য কোনো মৌল না কেন? অন্য কোনো মৌল না কেন? এটা কিন্তু খ নাম্বারে আসার মতো কোশ্চেন। কেনই কার্বন, অন্য কোনো মৌল না কেন? 3টা কারণ। প্রথম কারণ, কার্বনের
উচ্চ বন্ধন শক্তি, কার্বনের উচ্চ বন্ধন শক্তি 347 কিলোজুল পার মোল, 347 কিলোজুল পার মোল কার্বনের উচ্চ বন্ধন শক্তি। সাধারণত কার্বনের বন্ধন শক্তি অন্য পরমাণুর বন্ধন শক্তি থেকে বেশি হয়, এই জন্য এটা। যেখানে নাইট্রোজেনের বন্ধন শক্তি, যেখানে নাইট্রোজেন এর বন্ধন শক্তি 163 কিলোজুল পার মোল। কার্বনের পরেই যেহেতু নাইট্রোজেন, এই জন্য কোশ্চেন আসতেই পারে যে কার্বন কেন, নাইট্রোজেনও তো ব্যবহার করতে পারতাম। তো নাইট্রোজেনের বন্ধন শক্তি কম, কার্বনের বন্ধন শক্তি বেশি, 347 কিলোজুল পার মোল। তাহলে বন্ধন শক্তি যদি বেশি হয়, ও কি করবে না, তোমার একটা ভালো স্ট্যাবিলিটি দেখাবে, স্থায়িত্ব দেখাবে। 2 নাম্বার, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা। তাহলে কার্বনের উচ্চ বন্ধন শক্তি 2 নাম্বার হলো কার্বনের তড়িৎ ঋণাত্মকতা। বলতে পারবা কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কত? ঋণাত্মকতা, হ্যাঁ না, ওটা হলো বিয়োজন শক্তি। তার নাইট্রোজেনের বিয়োজন শক্তি একটা আছে আর বন্ধন শক্তি একটা আছে, বুঝছো? নাইট্রোজেনের বন্ধন শক্তি হলো 163 কিলোজুল পার মোল, আর বিয়োজন শক্তি হচ্ছে আলাদা। কোনটা? বিয়োজন শক্তি এগুলো তোমাদের পড়াই নেই, পড়োনি তো ভালো মতো। তোমাদের পড়াইছি 4th চ্যাপ্টারে, 4th চ্যাপ্টার রাসায়নিক পরিবর্তনে। হ্যাঁ, নতুন পরমাণু ভেঙে আবার নতুনটার সাথে যুক্ত হওয়ার সময় যে তোমার শক্তিটা তোমার ব্যয় হয়, এটা। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কত? 2.5। জৈব যৌগ মানে কার্বন যৌগের রসায়ন। অতএব যে কোনো মৌলের তড়িৎ ঋণাত্মকতা মনে রাখো বা না রাখো, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা মাস্ট মনে রাখাই লাগবে, 2.5। তো এই তড়িৎ ঋণাত্মকতা 2.5, তাতে আমার কি? তাহলে এই জন্য কার্বন পরমাণু ব্যবহৃত হবে, এটা কোনো কথা? এই তড়িৎ ঋণাত্মকতা 2.5, তো আমি কি করবো? কারণ আছে, দেখো। কার্বন কত নাম্বার পর্যায়ের বলতে পারবা? 3 নাম্বার পর্যায়ের। 3 নাম্বার পর্যায়ের। কার্বন হলো পর্যায় 2 এর, হাইড্রোজেন হিলিয়াম একটা পর্যায় গেল, লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন 2 নাম্বার পর্যায়ে। কার্বন হলো 2 নাম্বার পর্যায়ে, বুঝছো? আর গ্রুপ হবে 14 নাম্বার গ্রুপ। এইভাবে বলতেছিলাম, পড়ার জন্য বলছিলাম, কাল সিলেট গেলে শান্তি পাবে ফারিয়া, সুন্দরভাবে লিখে দিছিলাম 14 নাম্বার গ্রুপের নিমোনিক। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.5। এই পর্যায়ের প্রথম মৌল দুই নাম্বার পর্যায়ের প্রথম মৌল কি? 2 নাম্বার পর্যায়ের প্রথম মৌল কি? লিথিয়াম। হাইড্রোজেন নিলাম, লিথিয়াম, লিথিয়াম না, প্রথম মৌল লিথিয়াম। এর তড়িৎ ঋণাত্মকতা কত বলতে পারবা? তড়িৎ ঋণাত্মকতার একটা ছক লিখে দিয়েছিলাম। লিথিয়ামের হচ্ছে 1, বেরিলিয়ামের হচ্ছে 1.5, বোরনের হচ্ছে 2, কার্বনের হলো 2.5, নাইট্রোজেনের হলো 3, অক্সিজেনের হলো 3.5, ফ্লোরিনের হলো 4। এইভাবে 0.5 করে বাড়ে বলছিলাম। এই পর্যায়ে প্রথম মৌল হলো লিথিয়াম, যার হলো 1। শেষ মৌল কি বলো? শেষ মৌল কি এই পর্যায়ে? 2 নাম্বার পর্যায়ে শেষ মৌল। নিয়নের তড়িৎ ঋণাত্মকতা আছে 0, তাইলে ফ্লোরিন। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হলো 4। সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মকতা হলো ফ্লোরিনের।
তাহলে এই পর্যায়ে প্রথম মৌল লিথিয়াম যার হলো 1, শেষ মৌল হলো ফ্লোরিন যার হলো 4। এদের গড় কত দেখো তো, লিথিয়াম প্লাস ফ্লোরিন ডিভাইডেড বাই 2, মানে 1 প্লাস 4 ডিভাইডেড বাই 2 মানে কত দেখো তো, 2.5, যেটা কিনা কার্বনের তড়িৎ ঋণাত্মকতার সমান। এই জন্য কার্বন একটা মাঝামাঝি তড়িৎ ঋণাত্মকতা নিয়ে থাকে, এই জন্য কার্বন ব্যবহার করা হয়। তাহলে প্রথম কারণ হচ্ছে কার্বনের উচ্চ বন্ধন শক্তি, দ্বিতীয় কারণ হলো কার্বনের তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কত, 2.5, যেটা কিনা ওর পর্যায়ে প্রথম মৌল লিথিয়াম এবং ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার গড়ের সমান, তাই না? দেখো গড় করলে পাওয়া যাচ্ছে 2.5, যেটা কিনা কার্বনের তড়িৎ ঋণাত্মকতা। তার মানে এটা একটা মাঝামাঝি তড়িৎ ঋণাত্মকতা নিয়ে থাকে, এই জন্য কার্বন ব্যবহার করা হয়। 3 নাম্বার সবচেয়ে ইফেক্টিভ কারণ, কার্বনের ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ। কার্বনের ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ কত, 0.077 ন্যানোমিটার। কার্বনের ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ কত, সেটা 0.077 ন্যানোমিটার। হ্যাঁ, এটাকে বলা হয় 77 পিকোমিটার, বুঝছো? 77 পিকোমিটার, কারণ 1 ন্যানোমিটার সমান সমান 10⁻³ পিকোমিটার আর 10⁻⁶ ফেমটোমিটার। তাহলে এই 3টা কারণ কেন কার্বন ব্যবহার করা হয়, 3টা কারণ: বন্ধন শক্তি, উচ্চ বন্ধন শক্তি, মাঝামাঝি তড়িৎ ঋণাত্মকতা এবং ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ। মনে থাকবে, খ নাম্বারে আসবে, 2 নাম্বার কিন্তু এমনিই পাবা না, 3টা লেখা লাগবে তারপরে পাবা। তাহলে এটা গেল আমাদের ক্যাটানেশন। দেখো লেখো লেখো লেখো, আইসোমারাইজেশন। আইসোমারাইজেশন মানে কি, সমানুকরণ। সমানুকরণ সমানুতা মানে হলো আইসোমেরিজম। আইসোমেরিজম মানে সমানুতা, আর আইসোমারাইজেশন এটা নাউন, এটা হলো সমানুকরণ। তাহলে আইসোমারাইজেশন বা সমানুকরণ। সমানুকরণ কাকে বলা হয়, আণবিক সংকেত সেম থাকলেও গাঠনিক সংকেত আলাদা, তাহলে কি হয়, তারা একে অপরের সমানুক, আর এই প্রক্রিয়াকে কি বলা হয়, সমানুকরণ। তাহলে লেখো, একই আণবিক সংকেত বিশিষ্ট, আণবিক সংকেত, একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত, একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত সম্পন্ন যৌগসমূহকে একে অপরের সমাণু বলে। একে অপরের সমাণু বলে। আর এই সমাণু তৈরির প্রক্রিয়াকে আর এই সমাণু সৃষ্টির প্রক্রিয়াকে সমানুকরণ বলে। প্রক্রিয়াকে
সমানুকরণ বলে। একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত সম্পন্ন যৌগ সমূহকে একে অপরের সমাণু বলতেছে, আর এই সমাণু সৃষ্টির প্রক্রিয়াকে বলতেছি সমানুকরণ। যেমন এক্সাম্পল, C2H6O, C2H6O এটা হলো আণবিক সংকেত। এখান থেকে দুইটা যৌগ তৈরি করা যায়, CH3CH2OH এবং CH3OCH3। দেখো অ্যালকোহল এবং ইথার তৈরি করা যাচ্ছে। দেখো তো এইটার আণবিক সংকেতটা বলো তো। দেখো তো সি কয়টা আছে? দুইটা। হাইড্রোজেন কয়টা আছে? ছয়টা। অক্সিজেন কয়টা? একটা। C2H6O এর সাথে সম্পর্কিত, মিলে গেছে। বাট এটা কিন্তু অ্যালকোহল। আবার এইটার ক্ষেত্রে দেখো সি কয়টা আছে? দুইটা। এইচ কয়টা আছে? ছয়টা। ও কয়টা আছে? একটা। এটার সাথে মিলে যায়নি? মিলে গেছে। বাট এটা হলো অ্যালকোহল, এটা হলো ইথার, সম্পূর্ণরূপে আলাদা যৌগ। গাঠনিক সংকেত আলাদা এবং যৌগগুলোও আলাদা, বাট দেখো আণবিক সংকেত সেম। এটাকেই বলা হয় সমানুকরণ। এটা হলো ইথানল আর এটাকে বলা হয় ডাইমিথাইল ইথার। ডাইমিথাইল ইথার। দেখো একটু খেয়াল করো, নামকরণ তো সামনে পড়াবই, তাও বলতেছি না। 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহলের নাম হলো ইথানল। 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহলের নাম হলো প্রোপানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল, হেপ্টানল, অক্টানল, ননানল, তারপরে হলো ডেকানল। 1 কার্বন বিশিষ্ট মানে কি? মিথানল। মিথানল। আচ্ছা, এখন এখানে দেখো, এখানে এই যে CH3 এটাকে বলা হয় মিথাইল মূলক। মিথেন থেকে একটা হাইড্রোজেন সরাই নিলে যে মূলকের সৃষ্টি হয় তার নাম মিথাইল মূলক। ইথেন থেকে একটা হাইড্রোজেন সরাই নিলে যে মূলকের সৃষ্টি হয় তার নাম হলো ইথাইল মূলক, প্রোপাইল মূলক, বিউটাইল মূলক। এখন দেখো তো CH3 মিথেন থেকে একটা মূলক সরাই নিয়েছে, একটা হাইড্রোজেন সরাই নিয়েছে, তার মানে মিথাইল মূলক। একটা মিথাইল মূলক আর এটা একটা, কয়টা হলো? দুইটা। কেমিস্ট্রিতে 2 মানে হলো ডাই, 3 মানে হলো ট্রাই, 4 মানে হলো টেট্রা, 5 মানে হলো পেন্টা। তাহলে এখানে কয়টা মিথাইল মূলক? দুইটা, তার মানে হলো ডাই। কি এটা? মিথাইল মূলক, ডাই মিথাইল। আর মাঝখানে যদি এরকম দুই পাশে দুইটা অ্যালকাইল মূলক, মাঝখানে যদি অক্সিজেন দেখো তাইলে এটা হয় ইথার। এটা হলো ইথার, ডাই মিথাইল ইথার। ডাই মিথাইল ইথার। তাহলে এটাকে বলা হচ্ছে সমানুকরণ বা আইসোমারাইজেশন। তোলা হয়েছে এটা। এখন দেখো বলতেছিলাম যে জৈব যৌগের সংখ্যাধিক্যের কারণ, একটা যৌগ থেকে দুইটা যৌগ পাচ্ছি, এরকম একটা যৌগ থেকে 9টা 7টা এরকম সমাণুও পাওয়া যায়। মানে একটা যৌগ থেকে তুমি কতগুলা যৌগ পাচ্ছ, জৈব যৌগের সংখ্যা তাহলে বাড়বে না? অবশ্যই বাড়বে। এইটা একটা কারণ। অবশ্যই ম্যাটার করে, গাঠনিক সংখ্যা চেঞ্জ হয়ে গেলে যৌগই চেঞ্জ হয়ে যাবে। ওইটা অসুবিধা নাই, বাট তুমি যখন এই যে জৈব যৌগে আসবা, ওটা তো ইনঅর্গানিক কম্পাউন্ডস, ওটা হচ্ছে অজৈব যৌগ। কোনটা? এটা আণবিক সংকেত, এটা তো এমনি, এটা হলো আণবিক সংকেত। আণবিক সংকেতের কোনো নাম থাকে? এখন আসো পলিমারকরণ বা পলিমারাইজেশন। 9, 10 পড়ছো, ইথিলিন থেকে পলিথিন পড়ছো না? পলিমারাইজেশন বা পলিমারকরণ। ক্ষুদ্র ক্ষুদ্র মনোমার যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করার নাম হলো পলিমারকরণ। তাহলে লেখো, ক্ষুদ্র ক্ষুদ্র অণু, এটাকে বলা হয় মনোমার। ক্ষুদ্র ক্ষুদ্র অণু এটাকে বলা হচ্ছে মনোমার। এটা থেকে বৃহৎ বা দৈত্যাকার
দৈত্যাকার অণু, তার নাম হলো পলিমার। গঠন করার প্রক্রিয়াকে পলিমারকরণ বলে। পলিমারকরণ বলে। দেখো, ক্ষুদ্র ক্ষুদ্র অণু মনোমার থেকে বৃহৎ বা দৈত্যাকার অণু পলিমার গঠন করার প্রক্রিয়াকে বলা হচ্ছে পলিমারকরণ। এক্সাম্পল, ইথিন থেকে পলিথিন, CH2 ডাবল বন্ড CH2। ইথিনকে তুমি যদি অক্সিজেনের উপস্থিতিতে অক্সিজেনের উপস্থিতি 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং উচ্চ চাপ দাও, তাহলে এই ইথিন থেকে তৈরি হয় পলিথিন। এটা হলো ইথিন, CH2 ডাবল বন্ড CH2, এটার নাম হলো ইথিন। দ্বিবন্ধনযুক্ত অ্যালকিন, নাম হলো ইথিন, তৈরি হয় পলিথিন। এই যে দুইটা বন্ড, এই দুইটা মাঝখানে যে বন্ড, এটা দুই পাশে এইভাবে চলে আসে এবং N সংখ্যক পলিমার তৈরি হয়, এটার নাম হলো পলিথিন। এটা একটা উদাহরণ। আর আরেকটি উদাহরণ হলো, এটা সবচেয়ে মারাত্মক উদাহরণ, এটা প্রত্যেকবার এক্সামে আসে। ইথাইন বা অ্যাসিটিলিন থেকে বেনজিন প্রত্যেকবার পরীক্ষাতে আসে। ফেরাস রেড হট টিউবের ভিতরে দেয়, ফেরাস টিউব, তো ফেরাস টিউব এবং 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাগুলো কিন্তু মুখস্থ করা লাগবে। এই তাপমাত্রাগুলা ফেরাস টিউব বা রেড হট টিউব। উত্তপ্ত ফেরাস চুল্লি বলা হয়। উত্তপ্ত ফেরাস চুল্লির ভিতরে যদি তুমি 3 মোল, এটাকে বলা হয় ইথাইন বা অ্যাসিটিলিন বা ইথাইন, 3 মোল অ্যাসিটিলিনকে তুমি যদি উত্তপ্ত ফেরাসের টিউব, ওর ভিতরে উত্তপ্ত অবস্থায় ফেরাস আছে, আয়রন উত্তপ্ত অবস্থায় আছে, এই জন্য এটা বলা হচ্ছে রেড হট টিউব। এর ভিতরে তুমি যদি 3 মোল অ্যাসিটিলিন দাও, তাহলে এখান থেকে তৈরি হবে পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে, এখানে তৈরি হবে বেনজিন। এই যে এটা দেখতেছো, এর নাম হলো বেনজিন। এগুলো সামনে আসবে, জাস্ট লিখে রাখো। বিক্রিয়াগুলো সামনে কতবার আসবে? রেড হট টিউব। অ্যাসিটিলিন থেকে বেনজিন, এটাও হলো একটা পলিমারকরণ বিক্রিয়া। ইথিলিন থেকে পলিথিন একটা পলিমারকরণ বিক্রিয়া, অ্যাসিটিলিন থেকে বেনজিন এটাও একটা পলিমারকরণ বিক্রিয়া। অ্যাসিটিলিনের অপর নাম হলো ইথাইন বা অ্যাসিটিলিন। এখন আসো জৈব যৌগ এবং অজৈব যৌগের পার্থক্য। এটা লেখার দরকার নাই, এটা তোমরা এমনি মুখে মুখে বলতে পারবা, এটা লেখার দরকার নাই, এটা কোনোদিন আসবেও না, এমনি মুখে মুখে বলি। দেখো, জৈব যৌগ এবং অজৈব যৌগ। জৈব যৌগ মানে কি? কার্বন এবং হাইড্রোজেন। তাহলে কি বন্ধন থাকতে পারে এর ভিতরে? আয়নিক বন্ধন না সমযোজী বন্ধন? সমযোজী বন্ধন। তাহলে এদের বন্ধন প্রকৃতি কেমন হবে? সমযোজী। অজৈব যৌগ সোডিয়াম ক্লোরাইড কি হবে? আয়নিক। অজৈব যৌগ আয়নিকও হতে পারে, সমযোজীও হতে পারে, বাট জৈব যৌগ কি হবে? অলওয়েজ সমযোজী। আচ্ছা, জৈব যৌগের সংখ্যা কেমন? বেশি না কম? 80 লক্ষ। অজৈব যৌগের সংখ্যা কেমন? কম, 1 লক্ষ। জৈব যৌগ কি পানিতে দ্রবীভূত হবে? সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না। তোমরা একটা নীতি পড়ছিলা, লাইক ডিজলভস লাইক, মনে আছে? গুণগত রসায়নে লাইক ডিজলভস লাইক। পোলার যৌগ পোলার দ্রাবকে
অপোলার যৌগ অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়। পোলার যৌগ মানে হলো ধরো সোডিয়াম ক্লোরাইড, এটা কি পোলার দ্রাবক পানিতে দ্রবীভূত হবে। এখন তুমি যদি চাও কেরোসিন পানির ভিতরে ঢাললা, দ্রবীভূত হবে? তেল পানির ভিতরে ঢাললা, দ্রবীভূত হবে? কারণ এটা অপোলার দ্রাবক। অপোলার দ্রাবক অপোলার অপোলার যৌগ অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে। অর্থাৎ অপোলার দ্রাবক হচ্ছে ইথার, বেনজিন, এগুলো হচ্ছে অপোলার দ্রাবক, মানে যেগুলো সমযোজী দ্রাবক এগুলো হচ্ছে অপোলার দ্রাবক। তো ওইখানে দ্রবীভূত হবে। তার মানে বোঝা যায় যে জৈব যৌগ বেশি পরিমাণে পানিতে দ্রবীভূত হয় না, অজৈব যৌগ পানিতে দ্রবীভূত হতেও পারে, নাও পারে, এরকম। এখন আসো বিদ্যুৎ পরিবাহিতা। জৈব যৌগ বিদ্যুৎ পরিবহন করবে, বিদ্যুৎ, হ্যাঁ বিদ্যুৎ পরিবহন কিন্তু করবে না। কেন করবে না? মুক্তজয়ী ইলেকট্রন নাই, আর এরা হচ্ছে অভিন্ন আয়ন তৈরি করতে পারে না। আয়ন তৈরি করলেই কিন্তু তারা কি করে, ইলেকট্রন পরিবহন করে। যেমন তুমি যদি বলো গ্লুকোজ, গ্লুকোজের আয়ন দেখাইতে পারবা? C6H12O6 আয়নে বিভক্ত করতে পারবা এটাকে? করবে না। চিনি C12H22O11 আয়নে বিভক্ত করা যায়? করবে না। জৈব যৌগের দহনে কোনো অবশেষ থাকে না। দহন করবা একেবারে কোনো অবশেষ থাকবে না, একবার পুড়ে ছাই হয়ে যাবে জৈব যৌগ। আর অজৈব যৌগে দহনে কিছু অবশেষ থাকে, বুঝছো? জৈব যৌগের বিক্রিয়া কৌশল কেমন হবে মনে হয়? কেমন, সহজ না জটিল? জৈব যৌগের বিক্রিয়া কৌশল কেমন হবে? জটিল ও মন্থর প্রকৃতির। বোঝাই যাচ্ছে জটিল, কিছুক্ষণ মানে তোমার কিছু ক্লাস যাওয়ার পরেই বুঝবা জটিল না সহজ। তো বোঝাই যাচ্ছে জটিল হবে। জৈব যৌগের বিক্রিয়া কৌশল জটিল, অজৈব যৌগের বিক্রিয়া কৌশল সহজ। আচ্ছা, তো এটা ছিল আমাদের জৈব যৌগ এবং অজৈব যৌগের কিছু পার্থক্য। এটা কিন্তু তোমাদের জেনারেল নলেজ থেকেই তোমরা পারবা। না, এই যে অ্যাসিটিলিন থেকে তুমি যে বেনজিন তৈরি করলা, এইটা হলো পলিমারকরণ বিক্রিয়া। আর এই অ্যাসিটিলিনের পলিমার হলো বেনজিন, এইভাবে বলতে হবে। বেনজিন নিজে কিন্তু পলিমার না, অ্যাসিটিলিনের পলিমার হলো বেনজিন, বুঝছো? এখানে অ্যাসিটিলিন হলো মনোমার, আর এখানে বেনজিন হলো পলিমার। আসো এবার বড় একটা ছক আঁকাবো আমরা, একটা ছকেই সবকিছু পড়ে ফেলবো। জৈব যৌগের শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগ একটা বড় ফ্রেশ পেজ নাও, পেজে এটা করো, সবচেয়ে ভালো হবে। জৈব যৌগের শ্রেণী বিভাগ। জৈব যৌগের শ্রেণী বিভাগ। একটা ফ্রেশ পেজ, একটা ফ্রেশ পেজে এটা তোলো, জৈব যৌগের শ্রেণী বিভাগ। আর আসো জৈব যৌগ। জৈব যৌগ এটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো মুক্ত শিকল আর একটা হলো বদ্ধ শিকল। মুক্ত শিকল, মুক্ত শিকল জৈব যৌগ, আর আরেকটা হলো বদ্ধ শিকল জৈব যৌগ। মুক্ত শিকল মানে কি? যেখানে দুই প্রান্তের কার্বন ওপেন থাকবে, হাত ফাঁকা থাকবে, কার্বনের হাত ফাঁকা থাকবে। যেমন ধরো CH3 CH2 CH3, হাত ফাঁকা আছে না দুই পাশে, এটা হলো মুক্ত শিকল। আর বদ্ধ শিকল কেমন? CH2 CH2 CH2, দেখো তো হাত ফাঁকা আছে, সবগুলোর সাথে যুক্ত, এটা হলো বদ্ধ শিকল। তাহলে এটা হলো মুক্ত শিকল, এটা হলো বদ্ধ শিকল। জাস্ট বুঝে রাখলেই হবে, তারপরে আসতেছে। মুক্ত শিকলের ভিতরে আবার দুই ভাগ আছে, একটা হলো সম্পৃক্ত মুক্ত শিকল আর একটা হলো অসম্পৃক্ত মুক্ত শিকল।
মুক্ত শিকলের ভিতরে দুই ভাগ, সম্পৃক্ত বা স্যাচুরেটেড, অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড। সম্পৃক্ত বা স্যাচুরেটেড এবং অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড। সম্পৃক্ত বা স্যাচুরেটেড যেটা আছে ওটা বলতে কি বোঝানো হয়? এক বন্ধন থাকবে। মুক্ত শিকল অর্থাৎ দুই প্রান্তের কার্বন ফাঁকা থাকবে, কিন্তু মাঝখানে যে বন্ধনগুলো থাকবে সেটা হবে এক বন্ধন, সেটা হবে এক বন্ধন। তাহলে এটা একটা এক্সাম্পল লিখে নাও, তাহলে সবচেয়ে ভালো হবে। CH3 CH2 CH3, নাম কি এটা? প্রোপেন। 3 কার্বন বিশিষ্ট দেখো অ্যালকেন, নাম হলো প্রোপেন। অসম্পৃক্ত মানে কি? এক বন্ধন থাকবে না, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকবে। যেমন একটু লিখে নাও, CH3 CH ডাবল বন্ড CH2, দেখো দ্বিবন্ধন আছে, মুক্ত শিকল বাট দ্বিবন্ধন আছে। তাহলে এর নাম কি হবে দেখি বলো? প্রোপিন, তাই না? এর নাম হলো প্রোপিন। আরেকটা এক্সাম্পল দেওয়া যায়, এটার নাম কি? অ্যাসিটিলিন বা ইথাইন। 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, নাম হলো ইথাইন। প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, হেপটাইন, এভাবে। তাহলে জৈব যৌগের ভিতরে মুক্ত শিকল, মুক্ত শিকলের ভিতরে দুই ভাগ, সম্পৃক্ত অসম্পৃক্ত। সম্পৃক্ত মানে একটা বন্ধন থাকবে, এই যে এক বন্ধন। অসম্পৃক্ত মানে দ্বিবন্ধন, এই যে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকবে। এই গেল আমাদের মুক্ত শিকল। মুক্ত শিকলের আর কোনো ভাগ নাই, তার মানে মুক্ত শিকল এখানেই শেষ আমাদের। এখন আসো বদ্ধ শিকলে। বদ্ধ শিকল একটু কাছাকাছি লিখি এই পাশে। বদ্ধ শিকল, দেখো বদ্ধ শিকলের ভিতরে দুই ভাগ, একটা হলো কার্বোসাইক্লিক আর আরেকটা হলো হেটেরোসাইক্লিক। সাইক্লিক মানে কি? সাইক্লিক মানে হলো বদ্ধ। কার্বোসাইক্লিক যেহেতু বলাই আছে বদ্ধ শিকল, তার মানে সাইক্লিক হবে এরা। কার্বোসাইক্লিক, কার্বোসাইক্লিক এবং হেটেরোসাইক্লিক। কার্বোসাইক্লিক এবং হেটেরোসাইক্লিক। দেখো মুখস্থ করবা না এটা, জাস্ট বুঝে বুঝে নাম থেকে বের করবো আমরা। কার্বোসাইক্লিক, কার্বো মানে কি? কার্বন। সাইক্লিক মানে কি? বদ্ধ। তার মানে এখানে শুধুই কার্বন থাকবে এবং এটা বদ্ধ থাকবে, এর নাম হলো কার্বোসাইক্লিক। কথা কি বুঝছো? আর হেটেরো মানে কি জানো? হোমো এবং হেটেরো, এটা জানো কি? হোমো মানে কি? সমান, সম। হোমোলোগাস ক্রোমোজোম, তোমরা নাম পড়ছো না সমসংস্থ ক্রোমোজোম। হেটেরোলোগাস, হোমোজাইগাস পড়ছো। হোমো মানে হলো সম, হেটেরো মানে আলাদা। তাহলে এখানে কার্বোসাইক্লিক মানে শুধুই কার্বন থাকবে। হেটেরোসাইক্লিক মানে কি? কার্বন ব্যতীত অন্য পরমাণু থাকতে পারে এবং তারা কি কিভাবে থাকবে? সাইক্লিক, চক্রাকারে থাকবে। বুঝছো? তাহলে কার্বোসাইক্লিকে শুধুই কার্বন থাকবে এবং সাইক্লিক থাকবে। হেটেরোসাইক্লিকে কার্বন ব্যতীত অন্য কোনো পরমাণু থাকবে। এখন আসো, কার্বোসাইক্লিকের ভিতরে দুই ভাগ, একটা হলো অ্যালিসাইক্লিক, অ্যালিসাইক্লিক আর আরেকটা হলো অ্যারোমেটিক, অ্যারোমেটিক। কার্বোসাইক্লিকের ভিতরে দুই ভাগ, একটা হলো অ্যালিসাইক্লিক আর আরেকটা হলো অ্যারোমেটিক। কার্বোসাইক্লিক মানে শুধুই কার্বন, হেটেরোসাইক্লিক মানে কার্বন ব্যতীত অন্য পরমাণু যেমন নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, এগুলো থাকবে কার্বনের সাথে। বুঝছো? এভাবে লিখতে পারো যদি মনে না থাকে, অনলি কার্বন অ্যান্ড সাইক্লিক।
অনলি কার্বন অ্যান্ড সাইক্লিক। হেটেরোসাইক্লিক মানে কি? others element except carbon and cyclic এবার মনে রাখতে পারো। এখন আসো, কার্বোসাইক্লিকের ভিতরে দুই ভাগ বলছি, একটা হলো অ্যালিসাইক্লিক আর আরেকটা হলো অ্যারোমেটিক। অ্যালিসাইক্লিক নামটা মনে রাখো। অ্যালি মানে হচ্ছে অ্যালিফ্যাটিক থেকে আসছে, চর্বিজাত। তার মানে সাইক্লিক হবে, ঠিক আছে, সাইক্লিক মানে চক্রাকার হবে, আর ধর্মটা হবে অ্যালিফ্যাটিকের মতো, চর্বিজাত এইরকম হবে। ধর্মটা অ্যালিফ্যাটিকের মতো, সাইক্লিক হবে। অ্যারোমেটিক, অ্যারোমা সুগন্ধ। অ্যারোমেটিক যৌগ জাস্ট মনে রাখবা, বেনজিন এবং বেনজিন থেকে সৃষ্ট যেসব যৌগ সবগুলো হচ্ছে অ্যারোমেটিক, অন্য কিছু মনে রাখার দরকার নাই। বেনজিন এবং বেনজিন থেকে সৃষ্ট যৌগ এগুলোকে কি বলা হয়? অ্যারোমেটিক যৌগ। বাকি যত যা আছে সব অ্যালিফ্যাটিক মানে অ্যালিসাইক্লিক যৌগ। তাহলে অ্যালিসাইক্লিকের উদাহরণ এইটা, নাম কি? সাইক্লোপ্রোপেন। মানে বেনজিন এবং বেনজিন জাতক বাদ দিয়ে যতগুলো আছে সবগুলো অ্যালিসাইক্লিক। সাইক্লোপ্রোপেন এটা কি বেনজিন? না। এটার নাম কি? সাইক্লোবিউটেন। এটার নাম কি? সাইক্লোপেন্টেন। এগুলো যদি তুমি গাঠনিক সংকেত দেখতে তাহলে কেমন দাঁড়াইতো? CH2 CH2 CH2, খালি হাত মিলাবা, কার্বন একটা দুইটা তিনটা চারটা, কার্বন একটা দুইটা তিনটা চারটা, এভাবে হাত মিলাবা। যখন এটা সাইক্লোবিউটেন হবে তখন কেমন হইতো? এইরকম। হাত মিলাও দেখো, বুঝছো? যখন সাইক্লোপেন্টেন হইতো তখন কেমন হইতো? এই জাস্ট হাত মিলাবা, বুঝছো? এটা গাঠনিক সংকেত হচ্ছে এমন, আর স্কেলিটাল ফর্ম হচ্ছে এটা। যদি এটা বলা হয়, দেখো অনেকেই ভুল করবে কোথায়? এই যে এখানে একটু খেয়াল করো, এইটা দেওয়া থাকবে, অনেকে ভুল করবে। এটার নাম কি? এটার নাম কিন্তু সাইক্লোহেক্সেন। আবার একটু দেখো, এটা হলো সাইক্লোহেক্সেন, এটা হলো অ্যালিসাইক্লিক যৌগ, এটা অ্যালিসাইক্লিক যৌগ। এটা তুমি যদি আঁকাইতা তাইলে কেমন হইতো? এই যে CH2 CH2 সবগুলা কোনাতে জাস্ট CH2 দিবা, CH2 CH2 এইভাবে CH2, দেখো সবগুলা কোনাতে জাস্ট CH2 দিয়ে দিবা। এটা হলো সাইক্লোপ্রোপেন। 6টা কোনাতে 6টা কার্বন দিবা, তারপরে জাস্ট হাইড্রোজেন মিল করে দিবা, শেষ। এটা হলো সাইক্লোপ্রোপেন, সরি এটা হলো তোমার সাইক্লোহেক্সেন। তাহলে এগুলো হলো অ্যালিসাইক্লিক যৌগ। অ্যারোমেটিক মানে কি? বেনজিন এবং বেনজিন থেকে সৃষ্ট। তাহলে বেনজিন কেমন করে আঁকায়? এইভাবে। এর নাম হলো বেনজিন, লিখে রাখো, এটা হলো বেনজিন। বেনজিন। এখন বেনজিনের মাঝখানে এই যে গোল দেখতেছো না, বেনজিনের